গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আমরা আজকে শুরু করছি প্রফুল্ল রায়ের লেখা গদু চক্রবর্তী ও আমরা। আজ প্রথম পর্ব। ছোটদের জন্য প্রথম যা লিখি তা হলো একটি বাঘ শিকারের গল্প, কিন্তু এবার যে গল্পটা শোনাতে যাচ্ছি তাতে বাঘও নেই, শিকারও নেই। এটা হলো খাওয়া দাওয়ার কাহিনী। যাকে নিয়ে আমার এই গল্প ফাঁদতে বসেছি তার নাম গদু চক্রবর্তী। গদু চক্রবর্তী দি গ্রেটও বলতে পারো, কিন্তু তার কথা বলার আগে আমাদের কথা একটু বলে নেওয়া দরকার। তোমাদের মধ্যে যারা সেনাপতি নিরুদ্দেশ আগেই পড়ে ফেলেছ তারা জেনে গেছ আমার আর আমার মাসতুতু ভাই বিনুর ছেলেবেলাটা কেটেছে পূর্ব বাংলায়, মানে এখনকার বাংলাদেশে। তারা আরও জেনেছ যে আমরা থাকতাম দিদিমার কাছে মামা বাড়িতে। মামাদের গ্রামটার নামও ছিল ভারী সুন্দর, সোনারং। সেনাপতি নিরুদ্দেশের সেই মজাদার ঘটনাগুলো যখন ঘটেছিল তখন বিনু আর আমি একেবারে ছেলে মানুষ। দিদিমার দাপটে আমাদের টু শব্দটি করবার উপায় ছিল না, কিন্তু একটু বড় হবার পর দিদিমার ভাষায় আমরা নাকি এক একটি বিচ্ছু হয়ে উঠেছিলাম। তোমাদের কাছে লুকোবো না, দুষ্টুমি টুষ্টুমি একটু আধটু যে আমরা করতাম না তা নয়। এই ধরো লুকিয়ে চুরিয়ে কারো বাগানের ফল চুরি করা, 4 মাইল দূরে ধলেশ্বরী নদীতে গিয়ে নৌকোর বাইচ লাগানো, মহকুমা শহরে গিয়ে ফুটবল ম্যাচ খেলা, হেরে গেলে খেলার পর মারামারি, এসব লেগেই ছিল। আমাদের নামে রোজ দিদিমার কাছে গন্ডা গন্ডা নালিশ আসত। শুনে শুনে কান ঝালাপালা হয়ে যেত বুড়ির। দিদিমা ছিল দারুণ ডাকসাইটে মহিলা। সব সময় আমাদের চোখে চোখে রাখতে চেষ্টা করত, যাতে দুষ্টুমি না করতে পারি সেজন্য মাথা খাটিয়ে নানা রকম ফন্দি বার করত। আর অগণিত ফন্দির একটা ছিল এইরকম। আমার মামা বাড়িতে একটা টিনের ছোট্ট দোতলা বাড়ি ছিল। দিদিমা করত কি, রাত্রিরে বিনুর আর আমার খাওয়া হয়ে গেলে সেই দোতলার একটা ঘরে দুজনকে পুরে বাইরে থেকে তালা লাগিয়ে দিত। পরের দিন সকালে রোদ ওঠার পর তালা খুললে তবে আমরা বেরোতে পারতাম। আসল কথা, রাত্রিরে বেরিয়ে আমরা যাতে দুষ্টুমি করতে না পারি সেই জন্যে বুড়ি আমাদের ওভাবে আটকে রাখত। দোতলার সেই ঘরটায় সব কিছুই ছিল, বিছানা, হ্যারিকেন, জলের কলসি, এমনকি ছোটখাটো একটা বাথরুম পর্যন্ত, যাতে রাত্রিরে ঘর থেকে বেরোতে না হয়। দিদিমা তাই এত সব ব্যবস্থা করে দিয়েছিল। কিন্তু দিদিমা যদি ডালে ডালে যায়, আমরা যেতাম পাতায় পাতায়। হাজার হোক আমরা তারই তো নাতি। বুড়ির সঙ্গে আমাদের দারুণ একটা বুদ্ধির খেলা চলছিল। বুদ্ধির খেলা না বলে বুদ্ধির লড়াই বলা ভালো। দিদিমা তো আমাদের দুজনকে দোতলায় পুরে দিত। আমরা কি করতাম বলো দেখি? তোমাদের চোখে মুখের চেহারা দেখে টের পাচ্ছি ধরতে পারছ না। আচ্ছা বলেই দিই। বিনু আর আমি প্রচুর মাথা খাটিয়ে একটা পেন্সিল কাটা ছুরি দিয়ে জানালার কাঠ কেটে 2টো শিক আলগা করে ফেলেছিলাম। জানলার ধার ঘেঁষেই ছিল নারকেল গাছ। বুড়ি যখন বাইরে থেকে তালা লাগাতো আমরা জানলার শিক খুলে বেরিয়ে পড়তাম। শিক 2টো জায়গা মতো আবার বসিয়ে নারকেল গাছ বেয়ে একেবারে নিচে। সেনাপতি নিরুদ্দেশ পড়েই তোমরা জেনে গেছ পূর্ব বাংলা জলের দেশ। যেদিকেই তাকাবে শুধু খাল, বিল আর নদী, চারদিকে শুধু জল আর জল। এই জলের দেশে নৌকো ছাড়া এক পাও চলা যায় না। আমরা করতাম কি, গাছ থেকে নেমে এক দৌড়ে বাড়ির পেছন দিকে সরু মতো একটা খালের পাড়ে চলে যেতাম। সেখানে সবসময় আমাদের একটা ছোট্ট নৌকো বাঁধা থাকত। সেই নৌকোটায় উঠে বিনু আর আমি যেতাম গোসাইদের বাড়ি, সেখান থেকে মল্লিকদের বাড়ি, তারপর যেতাম মুসলমান পাড়ার কাজীদের বাড়িতে, মীরেদের বাড়িতে। মীর বাড়ির রাশেদ আর তার খুড়তুতো ভাই লিটন আমাদের ক্লাসে পড়ত। গোসাই বাড়ির সুখেন আর জিতেন 2 ভাইও ছিল আমাদের ক্লাস ফ্রেন্ড। মল্লিক বাড়ির গণেশ আর কাজী বাড়ির ডাকু পড়তো আমাদের এক ক্লাস নিচে, বিনুর সঙ্গে। রাত্রিবেলা বেরিয়ে আমরা কিন্তু ওদের কারো বাড়িতেই ঢুকতাম না। বাড়ির কাছাকাছি নৌকো থামিয়ে মুখে আঙুল পুরে জোরে সিঁটি দিতাম।
এই সিটিটা ছিল ইশারা। আমাদের ইশারা পেলেই বন্ধুরা পা টিপে টিপে বেরিয়ে আসত। তারপর সবাই মিলে নৌকো বেয়ে সোজা ধলেশ্বরী নদীতে। ধলেশ্বরীর ধারে ধারে ছিল বড় বড় সব গঞ্জ আর হাট। সেসব জায়গায় প্রায় রোজ রাত্রিরেই যাত্রার আসর বসত। ঢাকা শহর থেকে, বরিশাল থেকে, ফরিদপুর থেকে নাম করা সব যাত্রার দল ওই সব গঞ্জে আর হাটে পালা গাইতে আসত। লক্ষণের শক্তিশেল, রামের বনবাস, সীতার পাতাল প্রবেশ, দুঃশাসনের রক্তপান, এইসব ছিল পালার নাম। সারা রাত যাত্রা শুনে ভোর হবার আগেই কিন্তু নৌকোর পাল তুলে আমরা ফিরে আসতাম। তারপর নারকেল গাছ বেয়ে ওপরে ওঠে জানলার শিক সরিয়ে আবার দোতলার সেই ঘরে ঢুকে পড়তাম। সকালে দরজার তালা খুলে দিদিমা দেখত তার দুই নাতি গলা জড়াজড়ি ঘরে নাক ডাকিয়ে ঘুমোচ্ছে। বুড়ির চোখে ধুলো ছিটিয়ে বিনু আর আমি বেশ মজাসেই ছিলাম। কিন্তু সব ব্যাপারটা গোলমাল করে দিল রাশেদ। একদিন স্কুল ছুটির পর সে আমাদের নিয়ে গেল ফুটবল খেলার মাঠে। তোমাদের নিশ্চয়ই মনে পড়ছে, ফুটবল খেলার মাঠটা ছিল মামাদের দিঘির পাড়ে। ওখানেই সেনাপতি নিরুদ্দেশের নগেন পাকড়াশি বাঘ মারার জন্য তার সেনাবাহিনীকে প্যারেড করাত। খেলার মাঠে গিয়ে আমি জিজ্ঞেস করলাম, কিরে, আমাদের এখানে নিয়ে এলি কেন? রাশেদ বলল, আমার মাথায় একটা প্ল্যান এসেছে। রোগা টিংটিংয়ে চেহারা ছিল রাশেদের, কাঠির মতো হাত পা, সরু লম্বা গলার উপর পেল্লায় একখানা মাথা, মাথার উপর সজারুর কাঁটার মতো খাড়া খাড়া চুল। রাশেদের এই মাথাটার ভেতর সব সময় নানা রকম দুষ্টুমির চাষ চলত। আসলে দিনরাত নানা ব্যাপারে চিন্তাভাবনা আর গবেষণা করত সে। রাশেদের প্ল্যান মানে দারুণ একখানা মজার ব্যাপার। আমি ওর গায়ের কাছে ঘেঁষে বসে জিজ্ঞেস করলাম, কি প্ল্যান রে? গলা নামিয়ে ফিসফিস করে রাশেদ বলল, আজ রাত্রিরে আমরা ধলেশ্বরীতে ইলিশ মাছ ধরতে যাব। তোরা যে যার ঘরে সন্ধ্যের পর থেকে রেডি হয়ে থাকবি। বলতে ভুলে গেছি, বিনু আর আমিই শুধু না, রাশেদ, সুখেন, জিতেনরাও রাত্রিরে সিঁটিবাজি আমাদের ডেকে নিয়ে যেত। মোট কথা, যে আগে বাড়ির লোকের চোখে ধুলো ছিটিয়ে বেরোতে পারত সেই অন্যদের ডেকে নিত। ইলিশ ধরার কথায় আমরা লাফিয়ে উঠলাম। এতদিন আমরা যাত্রা শুনেছি, নৌকো বাইচ লাগিয়েছি, ফুটবল ম্যাচ খেলতে গিয়ে মারামারি করেছি, কিন্তু রাত্রিরে ধলেশ্বরী নদীতে গিয়ে কখনো ইলিশ মাছ ধরিনি। মাছ ধরার নামে আমাদের বুকের ভেতরটা যেন ঢেউয়ের মতো নাচতে লাগলো। বললাম, দারুণ প্ল্যান বার করেছিস রাশেদ, তোর মাথাটা সোনা দিয়ে বাঁধিয়ে রাখা দরকার। আমরা লাফালাফি করলে কি হবে? সুখেনের ভাই জিতেন কিন্তু অত সহজে নাচল না। খুব বিজ্ঞ বিজ্ঞ চেহারা তার, সবসময় ভাবখানা আমাদের স্কুলের হেডমাস্টারের মতো। কোনো কিছু খুঁটিয়ে খুঁটিয়ে না জেনে সে তার মতামত দিত না। জিতেন বলল, মাছ তো ধরবি, জাল পাবি কোথায়? রাশেদ বলল, আমি তার ব্যবস্থা করেছি। কি ব্যবস্থা শুনি? গিরিগঞ্জের জেলেদের দুটো জাল হাত সাফাই করে নিয়ে এসেছি। আমাদের সোনারং গ্রাম থেকে 2 মাইল দূরে একটা জেলে পাড়া ছিল। জায়গাটার নাম গিরিগঞ্জ। গিরিগঞ্জের জেলেরা দিনের বেলা খোলা মাঠে ডজন ডজন ইলিশ ধরার জাল শুকুতে দিত। তারপর সন্ধে হলেই ভাত টাত খেয়ে সেসব জাল গুটিয়ে নিয়ে ডিঙি নৌকোয় করে চলে যেত ধলেশ্বরীতে। গোটা রাত নদীতে মাছ টাছ ধরে ভোরবেলা ফিরে আসত। জেলেরা যখন মাঠে জাল শুকুতে দিয়েছিল, তখন কোন ফাঁকে দুটো জাল সরিয়ে এনেছে রাশেদ। ব্যাপারটা এত চুপি চুপি করেছে যে আমাদের পর্যন্ত আগে থেকে জানায়নি। জিতেন মুখখানা আরো গম্ভীর করে বলল, কিন্তু ভাই, আর কদিন পরে অ্যানুয়াল পরীক্ষা। এখন মাছ ধরতে যাওয়া কি উচিত যদি ঠান্ডা লেগে জট্টর হয়ে যায়? সে সময়টা ছিল কার্তিক মাস। পুজোর ছুটির পরে সবে স্কুল খুলেছে। জিতেন ঠিকই বলেছে, কদিনের মধ্যেই অ্যানুয়াল পরীক্ষা শুরু হয়ে যাবে। তাছাড়া আমাদের সেই জলের দেশে পুজোর পরেই ঠান্ডা পড়ে যায়। সুখেন বলল, কিচ্ছু হবে না। হয়ে গেলে তখন পরীক্ষা দিতে পারবো না, 1 বছর পুরনো ক্লাসে পড়ে থাকতে হবে।
জিতেন কথাটা ঠিক বললে কি হবে, বারবার বাগড়া দেওয়ায় কাজীবাড়ির ডাকু খেপে উঠল, বলল, বেশি গার্জেনগিরি ফলাস না তো, জ্বর হবে, হ্যান হবে, ত্যান হবে, শুরু থেকেই কুডাক ডাকছে, ইচ্ছে হলে তুই যাবি, না হলে না যাবি, তবে একটা কথা জেনে রাখ, আমরা যাবই। মুখখানা হুতুম প্যাঁচার মতো গোমরা করে বসে রইল জিতেন। তার ভাবটাপ দেখে মনে হল আমাদের সঙ্গে মাছ ধরার অভিযানে সে বেরোচ্ছে না। জিতেনের কথা থাক, ধলেশ্বরীতে ইলিশ ধরার প্ল্যানটা আমরা ঠিক করে ফেললাম। আমাদের আর তর সই ছিল না, পারলে তক্ষুনি আমরা ধলেশ্বরীতে বেরিয়ে পড়ি। যাই হোক, ঠিক হলো রাত্রিরে খাওয়া দাওয়ার পর 8টার সময় যে যার ঘরে বসে থাকব। রাশেদ এসে সিটি বাজালেই বেরিয়ে পড়তে হবে। সঙ্গে নিতে হবে একটা করে টর্চ আর কিছু খাবার। খাবার আর কি, আমাদের সেই জলের দেশের পাড়াগাঁয়ে তো কলকাতা শহরের মতো চপ, কাটলেট, কেক প্যাটিস বা স্যান্ডউইচ পাওয়া যেত না। সেখানে খাবার বলতে মুড়ি, চিড়ে, খইয়ের মোয়া, নারকেলের নাড়ু, এইসব। প্ল্যানটা পাকা হয়ে যাবার পর আমরা যে যার বাড়ি চলে গেলাম। সন্ধ্যের পর থেকে সময় যেন আর কাটতে চায় না। এক একটা মিনিট যেন এক একটা বছরের মতো লম্বা মনে হতে লাগল। পাড়াগাঁ, বিশেষ করে সে সময়কার পূর্ব বাংলার গ্রামগুলো এমনিতেই খুব নির্জন। বাড়িঘরও কম ছিল, যা ছিল তাও ছাড়া ছাড়া, এক বাড়ি থেকে আরেক বাড়ির অনেক দূরে দূরে। সন্ধ্যের পর এইসব গ্রাম একেবারে নিঝুম হয়ে যেত। সেদিন 7টার সময় দিদিমা আমাদের রাতের খাওয়া খাইয়ে দোতলার সেই ঘরটায় পুরে দিল। তার আগেই ভাড়ার ঘর থেকে মুড়ি, চিড়ে মোয়া আর অনেকগুলো নারকেল নাড়ু হাতিয়ে নিয়ে এসেছিল বিনু। দোতলায় যে যার বিছানায় বসে আছি। দূরে একটা টেবিলে হ্যারিকেন জ্বলছে, তার পাশে ডাব্বুস চেহারার এক টেবিল ক্লক। টেবিল ঘড়িটা টিকটিক করে অনবরত টিকটিকির মতো শব্দ করে যাচ্ছে। আমাদের দুজনের চোখ ঘড়িটার গায়ে আটকে। ভাবছি কখন 8টা বাজবে। তোমরা নিশ্চয়ই এতক্ষণে ভাবতে শুরু করেছ এটা কি হচ্ছে। একেবারে গোড়াতেই তোমাদের জানিয়েছিলাম এই গল্পটা হলো খাওয়া দাওয়ার গল্প, আর যাকে নিয়ে এই গল্প তার নাম গদু চক্রবর্তী দ্য গ্রেট। কিন্তু এখন পর্যন্ত যা বলেছি তাতে গদু চক্রবর্তীও নেই, এমনকি খাওয়া দাওয়ার গন্ধ পর্যন্ত নেই। তোমরা হয়তো ভাবতে পারো এক গল্প বলতে গিয়ে কায়দা করে তোমাদের আরেক গল্প শুনিয়ে দিচ্ছি, কিন্তু না, একটু ধৈর্য ধরে থাকো। খাওয়া দাওয়া ব্যাপারেও আসবে, গদু চক্রবর্তীর দেখাও পাওয়া যাবে। মাছ ধরার কাণ্ডটা না ঘটলে গদু চক্রবর্তীর দেখা পাওয়া যাবে না, তাই এটুকু বলে নিতে হচ্ছে। আচ্ছা, আবার মাছ ধরার কথায় ফিরে যাই। ঘড়ির দিকে তাকিয়ে বিনু আর আমি বসেই আছি। কাঁটায় কাঁটায় যখন 8টা বাজল, ঠিক সেই সময় পেছনের খালের দিক থেকে সিঁটি বেজে উঠল। রাশেদ এসে গেছে। আমরা তক্ষুনি 2টো টর্চ আর নাড়ু মুড়ির পুঁটলি নিয়ে জানলার শিক সরিয়ে নারকেল গাছের গা বেয়ে নিচে নেমে এলাম। খালের ধারে এসে দেখি রাশেদ একটা নৌকা নিয়ে এসেছে, আর সেই নৌকার মাঝখানে সুখেন, ডাকু, লিটন আর কে বসে আছে বলো দেখি? বলতে পারলে না তো? জিতেন বসে আছে। যতই বিজ্ঞের মতো গার্জেনি চালে কথা বলুক, এমন একটা দুর্দান্ত অভিযানে না বেরিয়ে সে পারে। রাশেদ বলল, তোদের নৌকোটাও নিয়ে নে, 2টো জাল আছে, 2 নৌকোয় বসে যাওয়া যাবে। কিভাবে ধলেশ্বরীতে গিয়ে ইলিশ মাছ ধরা হবে ওখানে বসেই ঠিক করে ফেলা হলো। রাশেদদের নৌকোয় থাকবে রাশেদ, সুখেন আর জিতেন, আমাদের নৌকোয় থাকবে বিনু, ডাকু, লিটন আর আমি। পালা করে আমরা ইলশে জাল বাইব আর হালে বসে নৌকো চালাবো। সব ব্যবস্থা ঠিক করে নেবার পর 2খানা নৌকো খালের ভেতর দিয়ে এগিয়ে চলল। খালটা খুব চওড়া নয়, দুধারে নানা রকমের গাছ, হিজল, বন্যা, মান্দার, আর আছে ঝোপঝাড়, ঘন বেতের লতা, তেলাকুচার ঝাড়, সব মিলিয়ে ঝুপসি বন। পুজোর পর থেকেই পূর্ব বাংলায় কুয়াশা পড়তে শুরু করে। অল্প অল্প কুয়াশায় চারদিক ঝাঁপসা হয়ে আছে। মাথার উপর ততক্ষণে চাঁদ উঠে গেছে, তবে কুয়াশার জন্যে
চাঁদের আলোটা খুব পরিষ্কার নয়, কেমন যেন ঘোলাটে। দুপাশের ঝোপ আর গাছের মাথা থেকে রাত জাগা পাখিরা মাঝে মাঝে টুইচ টুইচ করে ডেকে উঠছিল, আর ডাকছিল ঝিঁঝিরা। এছাড়া আর কোথাও কোনো শব্দ নেই। ঝিঁঝি আর পাখিদের ডাক শুনতে শুনতে একসময় আমরা ধলেশ্বরীতে চলে এলাম। ধলেশ্বরী বিরাট নদী। আমরা যেখানে এসে পড়লাম সে জায়গাটা 2 মাইলের মতো চওড়া। আমরা আসবার আগেই জেলেরা এসে গেছে। যেদিকেই তাকাই ঝাপসা অন্ধকারে জোনাকির মতো হাজার হাজার আলো নদীর ওপর ছোটাছুটি করে বেড়াচ্ছে। ওগুলো জেলে নৌকোর আলো। আমরা আমাদের নৌকো দুটো নিয়ে একেবারে নদীর মধ্যিখানে চলে এলাম। পুজোর কিছুদিন আগে থেকেই পূর্ব বাংলার খাল বিল আর নদীর জল একেবারে স্থির হয়ে যায়, তাই ধলেশ্বরীতে ঢেউ নেই। তবে উত্তর দিক থেকে শীতের হাওয়া দিতে শুরু করেছিল। সেই হাওয়ায় নদীর জল অল্প অল্প কাঁপছে। ছেলেবেলা থেকেই ধলেশ্বরী আমাদের চেনা, তাই আমাদের একটুও ভয় করছিল না। তবে শীতের হাওয়াটা গায়ে কাঁটা দিচ্ছিল। আমরা এর জন্য তৈরি হয়ে এসেছিলাম। সবাই গায়ে একটা করে মোটা চাদর জড়িয়ে দিলাম। যে জন্যে এত কাণ্ড করে ধলেশ্বরীতে অভিযান, এক সময় তাই শুরু করে দিলাম। আগে আমরা কেউ ইলিশ ধরিনি, ইলিশ মাছের জালও বাইনি। তবে কি করে ইলশে জাল বাইতে হয় সেটা দেখেছি। পূর্ব বাংলায় ইলশে জালগুলো হয় ছোট ছোট। জলের 15-20 ফুট নিচে সেগুলো নামিয়ে দিতে হয়। জালগুলোর মুখ হয় গোল গোল, সেখানে থাকে বাঁশের ফ্রেম। নৌকোয় বসে যে জাল ফেলে তার হাতে থাকে একটা লম্বা দড়ি। দড়িটা জালের মাঝখানে আটকানো থাকে। ইলিশ মাছের ঝাঁক ছুটতে ছুটতে জালের ভেতর ঢুকলেই সেই দড়িটায় ধাক্কা লাগে। যে জাল বায় সঙ্গে সঙ্গে সে টের পেয়ে যায় ভেতরে মাছ এসেছে। তক্ষুনি সে দড়িটা ধরে টান দেয়, অমনি জালের মুখ আটকে যায় আর ভেতরের মাছগুলো বন্দী হয়ে পড়ে। তারপর টেনে জালটা উপরে তুলে নিলেই হলো। আমাদের আর রাশেদদের নৌকা দুটো পাশাপাশি রয়েছে। আমাদের নৌকোয় একদিকে হাল ধরে বসেছে ডাকু, অন্যদিকে গলুইতে বসে জাল বাইছি আমি। নৌকোর মাঝখানে পাটাতনের উপরে বসে আছে বিনু আর লিটন। রাশেদের নৌকোয় হাল ধরেছে সুখেন, জাল বাইছে রাশেদ, আর জিতেন মাঝখানে বসে আছে। 20-22 ফুট জলের তলায় জালখানা নামিয়ে বসেই আছি। যদিও আমি একেবারেই আনাড়ি, জীবনে আমার এই প্রথম ইলশে জাল বাওয়া। তবু ইলিশ মাছ জালে ঢুকলে দড়িতে ধাক্কা তো লাগবে, কিন্তু সেরকম কিছুই টের পাচ্ছি না। একটু একটু করে রাত বেড়ে যাচ্ছিল। রাত যত বাড়ছে কুয়াশা তত ঘন হচ্ছে। মাথার উপর চাঁদটা এখনো আছে, আর চারদিকে ফুটে উঠেছে হাজার হাজার তারা। কালো কাপড়ের গায়ে অগণিত চুমকি বসালে যেমন লাগে, আকাশটাকে এখন সেই রকম দেখাচ্ছে। চারদিকে জেলেরা নিজেদের মধ্যে কথা বলছে। কেউ হয়তো চেঁচিয়ে চেঁচিয়ে জিজ্ঞেস করছিল, কিরকম মাছ পড়ছে গগন ভাই? গগন নামের লোকটা একইভাবে নদীর আরেক দিক থেকে চিৎকার করে উত্তর দিচ্ছিল, কিচ্ছু না, আজ আর মাছের আশা নেই। তাই তো মনে হচ্ছে। ওদের গলার স্বর খোলা নদীর ওপর দিয়ে হাওয়ায় ভাসতে ভাসতে অনেক দূর মিলিয়ে যাচ্ছিল। ও নৌকো থেকে রাশেদ আমাকে বলছিল, কিরে, কিছু বুঝতে পারছিস? জালে মাছ ঢুকছে? বললাম, আমার জালেও কিচ্ছু পড়ছে না। বাজে দিনে এসেছি, ফিরে যাবি নাকি? ফিরবার জন্য এসেছি, দেখা যাক না আর কিছুক্ষণ। অনেক সময় বেশি রাতে মাছ পাওয়া যায়। খানিকক্ষণ জাল বাওয়ার পর আমি জিরোতে গেলাম। বিনু জাল নামিয়ে এধারের গলুইতে বসল। হাল থেকে ডাকু জিরোতে এলো, সেখানে গিয়ে বসল লিটন। রাশেদরাও পালা করে জাল বাইছে আর হাল ধরছে আর জিরিয়ে নিচ্ছে। দেখতে দেখতে রাত ভোর হয়ে আসতে লাগল। অন্ধকার কেটে গিয়ে পূব দিকটা ফর্সা হতে শুরু করল। একটু পরেই কুয়াশা কেটে রোদ উঠে যাবে। এর মধ্যেই ঝাঁকে ঝাঁকে শঙ্খচিল বেরিয়ে পড়েছে।
নদীর ওপর তারা চক্কর দিয়ে বেড়াচ্ছে, আর ফাঁক পেলেই জলের উপর ছোঁ মেরে ধারালো ঠোঁট দিয়ে ছোট ছোট দারকিনা মাছ তুলে নিয়ে যাচ্ছে। সারা রাত জাল বেয়ে আমরা একটা মাছও ধরতে পারিনি। রাশেদের অবস্থাও তাই। এমনকি পাকা জেলেরাও গোটা রাত জাল ফেলেও সুবিধে করতে পারেনি। এদিকে রাত জেগে চোখ জ্বালা করছিল আমাদের, মাথা ঝিমঝিম করছিল। সারা রাত হিম লাগার জন্যে গলা ভেঙে গিয়েছিল। কেউ আমরা ভালো করে কথা বলতে পারছিলাম না। হঠাৎ আমার মনে পড়ে গেল, বাড়ি ফিরতে তো হবে। সকাল হলেই দিদিমা দোতলার তালা খুলে আমাদের দেখতে না পেলে ভীষণ চেঁচামেচি জুড়ে দেবে। আরও কি কি কাণ্ড যে বুড়ি করবে ভাবতেই হাত পা কাঁপতে শুরু করেছিল। বাড়ি ফেরার কথা বলতে যাব, হঠাৎ রাশেদদের নৌকো থেকে সুখেন দারুণ খুশির গলায় চিৎকার করে উঠল, মাছ পড়েছে, মাছ পড়েছে! হালের উল্টো দিকের গলিতে বসে সে জাল বাইছিল। সুখেনের কথা শেষ হতে না হতেই আমাদের নৌকো থেকে ডাকু চেঁচিয়ে উঠল, আমার জালেও মাছ পড়েছে, অনেক মাছ! শুধু ডাকু আর সুখেনই না, নদীর চারদিক থেকেও জেলেরা চিৎকার জুড়ে দিয়েছে। রাত্রিরে মাছ পাওয়া যায়নি, কিন্তু ভোর থেকে যত লোক ধলেশ্বরীতে মাছ ধরতে এসেছিল তাদের সবার জালেই ঝাঁকে ঝাঁকে ইলিশ পড়তে লাগল। এখন জাল ফেললেই মাছ উঠছে। মাছের নেশা ভীষণ নেশা। একবার বড়শি কি জালে মাছ পড়তে শুরু করলে আর কোনো কথা মনে থাকে না। আমাদেরও মনে থাকল না। রোদ ওঠার আগেই যে আমাদের সবার বাড়ি ফেরা দরকার, তালা খুলে না দেখলে দিদিমা যে চেঁচিয়ে উঠেই ভিড়মি খাবে, এসব কথা তখন আর কে ভাবছে। পালা করে আমরা জাল বাইতে লাগলাম। একবার ডাকু বাইছে, ডাকুকে সরিয়ে বিনু বাইছে, বিনুকে সরিয়ে আমি। রাশেদদের নৌকোতেও একই অবস্থা। একজন আরেকজনকে সরিয়ে মাছ ধরতে চাইছে। নদী থেকে একটা জেলে ডিঙিও চলে যায়নি। ঝাঁকে ঝাঁকে মাছ পড়ার ফলে তাদেরও নেশা ধরে গিয়েছিল। মাছ ধরতে ধরতে কখন যে কুয়াশা কেটে রোদ উঠেছিল, কখন বেলা বাড়তে শুরু করেছিল আমাদের সে খেয়াল নেই। ইলিশ মাছে আমাদের নৌকোর 4 ভাগের 1 ভাগ বোঝাই হয়ে গেছে। আমাদের ইচ্ছে পুরোপুরি বোঝাই করে তবে বাড়ি ফিরব। যেভাবে মাছ পড়ছে তাতে নৌকোটা ভর্তি হয়েই যেত। কিন্তু হঠাৎ ওধারের একটা জেলে ডিঙি থেকে কে যেন বলে উঠল, বাবুরা, জাল তুলে পাড়ে চলে যাও, কাইতান আসছে। কার্তিক মাসের ঝড়কে পূর্ব বাংলায় বলে কাইতান। মাছ ধরতে ধরতে আমরা এবার আকাশের দিকে তাকালাম। ঝলমলে সোনালি রোদের চারদিক ভরে আছে, তবে এক কোণে 1 ফোঁটা কালির মতো একটুখানি মেঘ দেখা যাচ্ছে। লোকটার কথা আমাদের এক কান দিয়ে ঢুকে আরেক কান দিয়ে বেরিয়ে গেল। পরিষ্কার খটখটে আকাশ, ঝকঝকে রোদ, এর মধ্যে কোত্থেকে ঝড় আসবে ভেবে পেলাম না। তাছাড়া এত এত মাছ যখন পড়ছে তখন আর কে ফিরে যেতে চায় বলো? আমরা কোনো দিকে না তাকিয়ে মাছ ধরে যেতে লাগলাম। আধ ঘন্টাও কাটল না। আচমকা আমাদের খেয়াল হলো আকাশের কোণের সেই ছোট্ট কালির ফুটকিটা আর ছোট্ট নেই। এইটুকু সময়ের মধ্যে সেটা বড় হয়ে হয়ে কখন যে আকাশের অর্ধেক ছেয়ে ফেলেছে টের পাইনি। কুচকুচে কালো মেঘের নিচে সূর্যটা ঢাকা পড়ে গেছে। এখন আর রোদ নেই। কিছুক্ষণ আগেও নদীটা ছিল খুব শান্ত, একখানা নীলচে আয়নার মতো চুপচাপ পড়েছিল। হঠাৎ সেখানে বড় বড় ঢেউ উঠতে লাগলো। দেখতে দেখতে ঢেউগুলো আরো বড় হয়ে পাহাড়ের মতো ফুলে ফুলে আকাশের দিকে হাত বাড়াতে লাগলো যেন। চারিদিকে তাকিয়ে দেখলাম ধারে কাছে একটা জেলে নৌকাও নেই। আমাদের সাবধান করে দিয়েই তারা পাড়ের দিকে চলে গেছে। নদীর মাঝখানে রাশেদদের আর আমাদের এই দুটো নৌকোই শুধু রয়েছে। পাহাড়ের মতো বিরাট বিরাট ঢেউগুলো আমাদের নৌকো দুটো নিয়ে যা খুশি তাই করে যাচ্ছিল। চোখের পলকে একবার আকাশের দিকে তুলে দিচ্ছিল, আবার তক্ষুনি নামিয়ে আসছিল নিচে। শুধু ঢেউ থাকলেও কথা ছিল, সেই সঙ্গে কোত্থেকে দারুণ স্রোতও শুরু হয়ে গেছে। স্রোতের আর ঢেউয়ের টানে আমাদের নৌকো তীরের মতো কোন দিকে যে ছুটে যাচ্ছিল বুঝে পাচ্ছিলাম না। আমাদের নৌকোর হাল ধরে বসেছিলাম আমি।
রাশেদদের নৌকোয় রাশেদ। আমি প্রাণপণে হালের বৈঠাটা ধরেছিলাম, কিন্তু স্রোতের আর ঢেউয়ের সঙ্গে কতক্ষণ আর লড়াই চালানো যায়। তীর বেগে ছুটে যেতে যেতে একসময় রাশেদদের নৌকোটা আর দেখতে পেলাম না। ওরা কোন দিকে ভেসে গেছে কে জানে। এদিকে আমাদের নৌকোয় বিনুরা উপুড় হয়ে শুয়ে পাটাতন আঁকড়ে ধরে কাঁদতে শুরু করেছে। ওরা ভীষণ ভয় পেয়ে গেছে। আমিও যে ভয় পাইনি তা নয়, তবে সবাই মিলে ভয় পেয়ে কান্নাকাটি জুড়ে দিলে তো কোনো লাভ নেই, তাতে আরও বিপদ। আমি দাঁতে দাঁত চেপে নদীর সঙ্গে যুদ্ধ চালিয়ে যেতে লাগলাম। কিন্তু কতক্ষণ আর? একসময় আমার হাতের বৈঠাটা স্রোতের তোড়ে পট করে ভেঙে গেল। 2 সেকেন্ডের মধ্যেই নৌকাটা বোঁ করে 2-3 পাক ঘুরেই একেবারে উল্টে গেল। টের পেলাম একটা প্রকাণ্ড ঢেউ আমাকে সামনের দিকে টেনে নিয়ে যাচ্ছে। আমাদের নৌকায় আর যারা ছিল, নদীর স্রোত তাদের কোথায় ভাসিয়ে নিয়ে গেছে জানি না। আশেপাশে তাদের দেখতে পাচ্ছি না। শুধু দূরে উঁচু একটা ঢেউয়ের আড়াল থেকে বিনুর চিৎকার ভেসে এলো। আমি প্রাণপণে সাঁতার কাটছিলাম। সেই জলের দেশে 4 বছর বয়স হলেই সবাই সাঁতার শেখে, না শিখে উপায় নেই। বিনুর চিৎকার শুনে সেই বড় ঢেউটার দিকে এগোতে চেষ্টা করলাম, কিন্তু অন্য দিক থেকে আরও বড় একটা ঢেউ আমাকে আরেক দিকে টেনে নিয়ে গেল। এই স্রোত আর ঢেউয়ের সঙ্গে বেশিক্ষণ যুদ্ধ করতে পারলাম না। টের পাচ্ছি আমার নাক মুখ দিয়ে গল গল করে জল ঢুকছে। শরীরের শক্তি আস্তে আস্তে ফুরিয়ে যাচ্ছে। চোখের সামনে সব কিছু ঝাপসা হয়ে আসছে। এক সময় আমি আর কিছু দেখতে পেলাম না। চারদিক সব অন্ধকার হয়ে গেল। আমার যখন জ্ঞান ফিরল, দেখি একটা টিনের চালের ঘরে শুয়ে আছি। কাছে রেড়ির তেলের পিদিম জ্বলছে, তার মানে এখন রাত। আমার মাথার কাছে 4-5 জন লোক বসে আছে। চেহারা দেখে মুসলমান চাষি মনে হলো। ভালো করে চোখ মেলতেই তারা আমার মুখের উপর ঝুঁকে পড়ল। তাদের মধ্যে বুড়ো মতো চাষিটি, তার কাঁচা পাকা দাড়ি, পরনের সবজে লুঙ্গি, বলে উঠল, জ্ঞান ফিরেছে, জ্ঞান ফিরেছে। একটু থেমে আমাকে বলল, এখন কেমন লাগছে গো বাবু? ভালো। বলেই জিজ্ঞেস করলাম, আমি এখন কোথায়? চর বেহুলায়। চর বেহুলা ধলেশ্বরী নদীর মাঝখানে একটা চর। চর কাকে বলে তোমরা নিশ্চয়ই জানো, তবু আরেকবার বলি। নদীর মাঝখানে পলিমাটি জমে জমে যে ডাঙা তৈরি হয় তাকে বলে চর। পূর্ব বাংলার মেঘনা, পদ্মা, ধলেশ্বরী এইসব নদীতে অগুন্তি চর আছে। সেসব জায়গায় ঘরবাড়ি করে মানুষেরা থাকে। আবার জিজ্ঞেস করলাম, আমি এখানে এলাম কি করে? বুড়ো চাষি বলল, তোমার শরীর এখন দুর্বল, কালকে শোনো। হঠাৎ বিনুদের কথা মনে পড়ে গেল। উদ্বিগ্ন মুখে জিজ্ঞেস করলাম, আমি একলাই আছি এখানে নাকি আমার সঙ্গে আরও কজন ছিল? আমার কথা শেষ হবার আগে বুড়ো চাষি বলল, হ্যাঁ 3 জন, ওই যে। ঘরের কোণের দিকে একটা বিছানা দেখিয়ে দিল সে। একটু কাত হয়ে রেড়ির তেলের টিমটিমে আলোয় দেখলাম বিনু, ডাকু আর গণেশ শুয়ে আছে। খুব সম্ভব ওদের জ্ঞান তখনও ফেরেনি। বুড়ো চাষি এবার গলা তুলে বলল, ফুলমন, ফুলমন। একটা টুকটুকে চেহারার মেয়ে বাইরে থেকে দৌড়ে ঘরের ভেতর এলো। বুড়ো বলল, বাবুটির জন্য 1 বাটি গরম দুধ নিয়ে আয় তো মা। ফুলমন যেভাবে দৌড়ে এসেছিল সেই রকম দৌড়িয়ে আবার দুধ নিয়ে এলো। এক চুমুকে খেয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন ঘুম ভাঙার পর দেখলাম বিনুদের জ্ঞান ফিরেছে। কাল রাত্রিরে যে মুসলমান চাষিদের দেখেছিলাম তাদের আজও দেখলাম। আজ আমার শরীরটা অনেক ভালো লাগছে। আস্তে আস্তে বিছানায় উঠে বসে বুড়ো চাষিকে ফের জিজ্ঞেস করলাম, আমরা এখানে এলাম কি করে? বুড়ো চাষি বলল, কাল দুপুরবেলা এই চরের লোকেরা নাকি দেখতে পায় আমরা 4 জন চরের নরম কাদায় আটকে পড়ে আছি। আসলে নৌকো উল্টে যাবার পর স্রোতের টানে এখানে ভেসে এসেছিলাম। ভাগ্যিস ধলেশ্বরীর এই চরটা কাছাকাছি ছিল।
নইলে কোথায় যে চলে যেতাম। চরের লোকেরা প্রথমে ভেবেছিল আমরা মরেই গেছি। তখন তারা দৌড়ে গিয়ে বুড়ো চাষিকে খবর দেয়। বুড়ো এই চর বেহুলার মাতব্বর লোক, সবাই তাকে দারুণ খাতির করে। সে আমাদের নাকের কাছে হাত রেখে বুঝতে পেরেছিল আস্তে আস্তে নিঃশ্বাস পড়ছে, আমরা মরে যাইনি। আমরা প্রচুর জল খেয়েছিলাম। ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বুড়ো আমাদের নাক মুখ থেকে প্রথমে জল বার করেছিল, তারপর সবাইকে তুলে এনে গায়ের কাদা টাদা ধুইয়ে জামা প্যান্ট ছাড়িয়ে শুকনো লুঙ্গি পরিয়ে নিজের ঘরে এনে শুইয়ে দেয়। আমরা যে বেঁচে আছি তাতে এই বুড়ো চাষি আর চরের লোকেরা খুব খুশি। কথা শেষ করে বুড়ো প্রশ্ন করল, এবার বলো দেখি, তোমরা জলে পড়লে কি করে? নৌকোডুবি হয়েছিল নাকি? হ্যাঁ, ঝড়ে নৌকো উল্টে গিয়েছিল, আমরা স্রোতের টানে ভেসে গিয়েছিলাম। লুকিয়ে ইলিশ মাছ ধরতে আসার কথাটা আর বললাম না। জিভ দিয়ে চুকচুক করে একটা শব্দ করল বুড়ো। আমি আবার বললাম, তোমরা না বাঁচালে আমরা মরেই যেতাম। আমরা বাঁচাবার কে, সবই খোদা তাআলার ইচ্ছা। হঠাৎ দিদিমার কথা মনে পড়ে গেল। পরশু রাত্রিরে ধলেশ্বরীতে এসেছিলাম, তারপর একটা গোটা দিন আর একটা গোটা রাত পার হয়ে গেছে। বুড়ি এতক্ষণে কেঁদে কেটে হইচই করে কি কাণ্ড যে বাঁধিয়ে তুলেছে ভাবতে সাহস হচ্ছিল না। বার কয়েক ঢোক গিলে বুড়ো চাষিকে বললাম, আমাদের বাড়িতে খুব ভাবছে। বুড়ো মাথা নেড়ে বলল, তা তো ভাববেই। তোমাদের বাড়ি কোথায়? সোনারঙে। সোনারঙের কোন বাড়ি? মজুমদারদের বাড়ি। মজুমদারদের বাড়ি? আরে সে বাড়ি তো আমি চিনি, জোয়ান বয়সে কতবার গেছি। হেম মজুমদার তোমাদের কি হয়? আমার দাদু। যখনকার কথা বলছি তখন আমার দাদু বেঁচে নেই। তুমি হেম মজুমদারের নাতি? আমার দাদুকে চিনতে তুমি? আরে চিনতাম না, সোনার মানুষ ছিল মজুমদার কর্তা। তোমার দাদুর জমিতে জোয়ান বয়সে আমি চাষের কাজ করেছি, তখন তোমার জন্মই হয়নি। চুপ করে রইলাম। তবে আশা হলো বুড়ো যখন দাদুকে চেনে তখন নিশ্চয়ই আমাদের বাড়ি পৌঁছে দেবে। বুড়ো আবার বলল, তুমি হেমকর্তার মেয়ের ঘরের নাতি না ছেলের ঘরের? মেয়ের ঘরের। কোন মেয়ে? মেজো মেয়ে। বুড়ো ভুরুর উপর একটা হাত রেখে খানিকক্ষণ চিন্তা করে বলল, যার নাম উমা তার ছেলে? বুড়ো দেখছি সবার খবর রাখে। বললাম, হ্যাঁ। বড় ভালো মেয়ে তোমার মা। আমরা যখন হেমকর্তার জমিতে কাজ করতে যেতাম তোমার মা আমাদের লুকিয়ে চিড়ের মোয়া, খইয়ের মোয়া, নারকেলের নাড়ু, ক্ষীরের নাড়ু এনে খাওয়াতো। তা তোমার মা এখন কোথায় আছে? সোনারঙেই? না, কলকাতায়। ও, তাহলে তুমি মামাবাড়িতে থাকো? এত সব কথা আমার ভালো লাগছিল না। বাড়ি ফেরার জন্যে মনে মনে খুব অস্থির হয়ে উঠেছিলাম। এমনিতেই 1.5 দিন বাড়ি নেই, তার উপর আরও দেরি করে গেলে দিদিমা যে কি করবে, বাড়িতে পৌঁছবার পর অভ্যর্থনাখানা কীরকম হবে, এইসব চিন্তায় আমার মাথা তখন ঘুরছিল। বললাম, আমাদের এক্ষুনি বাড়ি পৌঁছে দাও। বুড়ো বলল, দেব তো নিশ্চয়ই, তবে এখন না, এখনো তোমাদের শরীর সুস্থ হয়নি। জলে ডুবে অজ্ঞান হয়ে গিয়েছিলে, এবেলাটা লক্ষ্মী ছেলের মতো শুয়ে থাকো, ওবেলা খাওয়া দাওয়ার পর লোক দিয়ে পাঠিয়ে দেব। বিকেল একটা সুন্দর ছইওয়ালা নৌকোয় করে আমাদের 4 জনকে সোনারঙে পাঠাবার ব্যবস্থা করে দিল বুড়ো চাষি। নৌকো বেয়ে নিয়ে যাবে 2 জন টকবগে জোয়ান মাঝি। বুড়ো চাষির বাড়ি থেকে আমরা যখন নদীর ঘাটে নৌকোয় উঠবার জন্য বেরোব, চরের সব লোক, বউ, মেয়ে, ছেলে, বুড়ো, কাচ্চা বাচ্চা আমাদের বিদায় দেবার জন্য এসে জড়ো হয়েছে। তারা শোভাযাত্রা করে আমাদের সঙ্গে সঙ্গে নদীর ঘাটে এলো। বুড়োও এসেছিল। আমরা নৌকোয় উঠলে সে একটা ধবধবে ফর্সা কাপড়ের পুঁটলি আমার হাতে দিয়ে বলল, যেতে যেতে এগুলো খেও। পুঁটলিটার ভেতরে রয়েছে মুড়ি, মোয়া, নারকেল নাড়ু, বড় বড় ফেনি বাতাসা আর কদমা। একসময় নৌকো চলতে শুরু করল। একটু একটু করে আমরা দূরে সরে যেতে লাগলাম।
চরের মাটিতে দাঁড়িয়ে বুড়ো চাষি আর চরের লোকেরা হাত নাড়তে লাগল। কিছুক্ষণের মধ্যেই নদীর মাঝখানে চলে এলাম। এখান থেকে বুড়ো চাষিদের আর দেখা যাচ্ছে না। কালকের সেই মেঘ আজ আর নেই। আকাশ ঝকঝক করছে, নদী খুব শান্ত, চুপচাপ গা এলিয়ে সেটা যেন শুয়ে আছে। উত্তর দিক থেকে জোর হাওয়া দিচ্ছিল। মাঝিরা পাল খাটিয়ে নিল। নৌকোটা তীরের মতো জল কেটে কেটে ছুটতে লাগল। নৌকোয় উঠে আমরা কেউ একটা কথাও বলিনি। যতই বাড়ির দিকে এগুচ্ছি বুকের ভেতরটা ততই ঢিপ ঢিপ করছে। কার ভাগ্যে কি আছে কে জানে। বেশ রাত করেই বাড়ি পৌঁছলাম। দিদিমা জেগেই ছিলেন। দিদিমা একা না, সোনা রঙের মল্লিক বাড়ির ফণি মল্লিক, গোসাই বাড়ির রাধেশ্যাম গোসাই, পাকড়াশি বাড়ির হেড়ম্ব পাকড়াশি, এরকম অনেকেই তাকে ঘিরে বসে আছে। দুধারে দুটো হ্যারিকেন জ্বলছে। উঠোনের কাছে এসে আমি আর বিনু থমকে দাঁড়িয়ে গেলাম। আর এগুতে সাহস হচ্ছে না। বুঝতে পারছি আমাদের সম্বন্ধেই দিদিমাদের কথাবার্তা হচ্ছে। থেকে থেকে দিদিমা ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে উঠছিল আর বলছিল, আসুক একবার, হাড় একেবারে থেঁতো করে ফেলব। আমাদের দেখা দেখি সেই মাঝি দুটো দাঁড়িয়ে গিয়েছিল। তারা বললে, দাঁড়ালে কেন বাবুরা, চলো। আমরা কি আর এগুই? সামনে পা না বাড়িয়ে শট করে মাঝি দুটোর পেছনে চলে গেলাম। মাঝিরা অবাক হয়ে বলল, কি হলো গো তোমাদের? চাপা গলায় ফিসফিসিয়ে বললাম, তোমরা আগে যাও। মাঝি দুটো কি বুঝল তারাই জানে। ওখানে দাঁড়িয়েই চেঁচিয়ে চেঁচিয়ে বলে উঠল, হেমকর্তার নাতিদের নিয়ে এসেছি। চমকে দিদিমারা এদিকে তাকালো। তারপর বুড়ি চিৎকার করে বলল, কোথায় কোথায়? বলে এক দৌড়ে উঠোন পেরিয়ে আমাদের কাছে চলে এলো। মাঝিদের পেছন থেকে বিনুকে আর আমাকে টেনে বার করল প্রথমে। তারপর বুকের ভেতর পুরে ঘরে নিয়ে যেতে যেতে বলল, তোর আমাকে মেরে ফেল, মেরে ফেল। তখনই বুঝে ফেললাম বুড়ি আর আমাদের মারবে না। দিদিমার সমানে বলে যাচ্ছিল আর কাঁদছিল, ওরে দস্যিরা, ওরে ডাকাতেরা, তোদের মনে এই ছিল? তোরা আমার হাড় ভাজা ভাজা করে ফেললি। আমরা টুং শব্দটি করছিলাম না। বুড়ি মারবে না বুঝতে পারার পরও বুকের ঢিপ ঢিপ কিন্তু কমছিল না। দিদিমা আমাদের বারান্দায় বসিয়ে সেই মাঝিদের দিকে ফিরল। তারা আমাদের কোথায় পেয়েছে, কিভাবে এখানে নিয়ে এলো, সব খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞেস করল। সব শুনে দুজনকে আর সেই বুড়ো চাষিকে অনেক আশীর্বাদ করল। সে রাতে তাদের আর চরবেহুলায় ফিরতে দিল না। কাছে বসিয়ে আদর করে খাইয়ে দাইয়ে নিজের হাতে ধবধবে বিছানা পেতে শুতে দিল। আমাদের একই সঙ্গে খাইয়ে দিয়েছিল বুড়ি। আমরা আগে টিনের দোতলায় শুতাম। খাওয়া দাওয়ার পর দোতলার দিকে পা বাড়াতে যাব। দিদিমা গম্ভীর গলায় বললেন, ওদিকে নয়, আজ থেকে তোমরা আমার কাছে শোবে। পিনু ভয়ে ভয়ে জিজ্ঞেস করল, তোমার কাছে শোবো কেন? ভুরু কুঁচকে দিদিমা বলল, তোমাদের শয়তানি আমি ধরে ফেলেছি। জানলার দুটো শিক আলগা করে আমার চোখে অনেক ধুলো দিয়েছ, আর না। এতদিন আমরা যাচ্ছিলাম পাতায় পাতায় আর দিদিমা ডালে ডালে। বুঝতে পারলাম বুড়ি পাতা থেকে এক ধাক্কায় আমাদের ডালে নামিয়ে দিয়ে লাফ দিয়ে পাতায় চড়ে বসেছে। কি আর করা যাবে, এখন বুড়িরই দিন। বুড়ি দারুণ হুঁশিয়ার। করলে কি, আমাদের তার ঘরে ঢুকিয়ে ভেতর থেকে দরজায় তালা লাগালো। দরজার ভেতর দিকে তালা লাগাবার জন্য দুটো লোহার কড়া ছিল। তালা তো লাগানো হলো, এরপর বুড়ি কি করলো বলো দেখি? বেশ, আমি বলছি। আমাদের মামা বাড়িতে রান্নাবান্না আর ঘরের কাজ করার জন্য একটা মাঝবয়সী বিধবা ছিল। নাম তার কালী। আমরা তাকে বলতাম কালীমাসি। কালীমাসি রাত্রিরে অন্য ঘরে থাকত। তাকে ডেকে দিদিমা জানলা দিয়ে চাবিটা তার হাতে দিয়ে বলল, কাল সকালে দিবি। বুড়ির চালাকিটা দেখো। ঘরের ভেতর থেকে খিল কিচ্ছিট কিনে লাগানো থাকলে আমরা পাছে সেটা খুলে বেরিয়ে যাই, তাই তালা লাগিয়েছিল। আর ঘরের চাবি থাকলে সেটা কোনো রকমে হাতিয়ে তালাটাও খুলে ফেলা যায়। সেই জন্য চাবিটা ঘরের বাইরে বের করে নিল, আর আমরা ভেতরে বন্দী হয়ে রইলাম।
দিদিমার এই ঘরটার মাঝ মধ্যিখানে মস্ত তক্তপোষে বিছানা পাতা রয়েছে, একধারে হ্যারিকেন জ্বলছিল। আমরা তক্তপোষের কাছে দাঁড়িয়েছিলাম। ঘরের চাবিটা কালীমাসির হাতে দিয়ে দিদিমা আমাদের কাছে চলে এলো, বললে, দাঁড়িয়ে কেন, এবার শুয়ে পড়। এভাবে জেলখানার কয়েদিদের মতো বন্দি করে রাখার জন্যে মন খুব খারাপ হয়ে গিয়েছিল। কিন্তু আমরা ধলেশ্বরীতে গিয়ে যা কাণ্ড করে এসেছি, তাতে দিদিমার মুখের উপর টুঁ শব্দটি করবার উপায় ছিল না। মুখ বুজে দুজনে বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। দিদিমাও হ্যারিকেন নিভিয়ে আমাদের পাশে এসে শুয়ে পড়ল। কিছুক্ষণ চুপচাপ। তারপর দিদিমা বলল, কিরে হাড় বজ্জাতেরা, ঘুমিয়ে পড়লি নাকি? আমাদের ঘুম আসেনি। বললাম, না, কেন? তোমাদের জন্যে ভেবে ভেবে 3টে দিন আমি ঘুমোতে পারিনি, খেতে পারিনি। দুজনে মিলে আমাকে মেরেই ফেলেছিস। বলতে বলতে দিদিমা থামল। কিছুক্ষণ বাদে আবার বলল, তোদের নিয়ে আর পারি না। এমনিতেই বজ্জাতি করে করে আমার হাড় কালি করে দিয়েছিস, তারপর রাত্রির এরকম করে বেরিয়ে কোথায় গিয়ে বেঘুরে মরে পড়ে থাকবি, তখন 16 কলা একেবারে পূর্ণ হয়। বল, তখন তোদের মা বাপদের কাছে কি করে মুখ দেখাবো? এই গল্প যারা পড়ছ তাদের একটা কথা জানা দরকার, বিনুর আর আমার বাবা মারা আমাদের ছোট ভাইদের নিয়ে কলকাতায় থাকত। দিদিমার কথা শুনে আমরা চুপ করে থাকলাম। বুড়ি তো আর মিথ্যে কিছু বলছে না, তার কথার প্রত্যেকটা অক্ষর সত্যি। দিদিমা আবার বলল, এভাবে চলতে পারে না, তোদের সম্বন্ধে একটা কথা ভাবছি। বিনু ফিসফিসিয়ে জিজ্ঞেস করল, কি কথা গো দিদিমা? সেটা এখন নয়, কাল বলবো। পরের দিন সকালে চর বেহুলার সেই মাঝি দুটোকে চিড়ে মুড়ি, দুধ, ক্ষীর কলা আর পাটালি গুড় খাইয়ে পুঁটলিতে অনেক খাবার দাবার বেঁধে দিল দিদিমা। এছাড়া আর দুজনকে 5টা করে টাকাও দিল। আমাদের বাঁচিয়ে বাড়ি পৌঁছে দিয়েছে বলে নতুন করে আরেকবার আশীর্বাদ করল। মাঝিরা দিদিমাকে প্রণাম প্রণাম করে চলে গেল। এবার বুড়ি আমাদের সকালবেলার খাবার খেতে দিল। আমরা খাচ্ছি, এই সময় হঠাৎ বোমা ফাটাবার মতো করে বলল, তোদের সম্বন্ধে যা ভেবেছি এবার বলি। ভয়ে ভয়ে তাকালাম। বুড়ির মাথায় কি মতলব ঘুরছে কে জানে। বুড়ি কিন্তু সঙ্গে সঙ্গে কিছু বলল না। চোখ কুঁচকে দুজনের পায়ের তলা থেকে মাথা পর্যন্ত একবার দেখে নিল, তারপর আস্তে আস্তে বলল, তোমাদের আর এখানে রাখবো না। বুকের ভেতরটা ধড়াস করে উঠল। দুজনে একসঙ্গে বলে উঠলাম, তাহলে আমরা কোথায় থাকব? কলকাতায়। কলকাতায়? হ্যাঁ হ্যাঁ, কলকাতায়। যে যার বাপ মায়ের কাছে গিয়ে থাকো, আমি আর কারো ঝক্কি নিতে পারবো না। তোমরা কোথায় কি করে বেড়াবে সেজন্য সবসময় ভয়ে কাঁটা হয়ে থাকবো, সেটি আর আমার দ্বারা হচ্ছে না। আমার আক্কেল হয়ে গেছে, লোক খুঁজছি, পেলেই তার সঙ্গে তোমাদের কলকাতায় চালান করে দেব। শুনতে শুনতে আমাদের চোখ ফেটে জল এসে যাচ্ছিল। এই সোনারং গ্রাম, চারদিকে খাল বিল, ধলেশ্বরী নদী, মাথার উপরে মস্ত বড় আকাশ, ধানের ক্ষেত, পাটের ক্ষেত, কাজী বাড়ি, গোঁসাই বাড়ির বন্ধুরা, এদের ছেড়ে কলকাতায় যেতে ইচ্ছা করছিল না। আমরা অনেক কান্নাকাটি করলাম, বললাম, জীবনে আর কখনো এরকম কাজ করব না। বুড়ি আমাদের কোনো কথা শুনলই না। গম্ভীর মুখ করে শুধু বলল, কলকাতায় তোমাদের যেতেই হবে। এরপর আমরা নাক মুড়লাম, কান মুড়লাম, তবু বুড়িকে টলানো গেল না। সে হিমালয়ের মতো অটল হয়ে রইল। আর সে একই কথা বলতে লাগল, কলকাতায় তোমাদের যেতেই হবে। আমরা আর কি করতে পারি বলো? মনের দুঃখে মুখ চুন করে রইলাম। আমাদের কলকাতায় পাঠাবার জন্য দিদিমা একজন চরণদার খুঁজছিল। যে সঙ্গে করে নিয়ে যায় তাকে চরণদার বলে। কিন্তু মনের মতো চরণদার পাওয়া যাচ্ছিল না। তাই দিদিমা আমাদের দুজনকে চোখে চোখে রাখছিল। এক মুহূর্তের জন্য কিন্তু বুড়ি চোখের আড়াল হতে দিত না। স্কুল থেকে ছাড়িয়ে এনেছিল। দিনের বেলাটা তবু উঠোন টুঠোন একটু বেরোতে পারতাম, কিন্তু সন্ধ্যা হলেই দিদিমা আমাদের সেই ঘরখানায় পুরে ভেতর থেকে তালা লাগিয়ে চাবিটা কালীমাসির হাতে দিয়ে দিচ্ছিল। দেখতে দেখতে 10টা দিন কেটে গেল। 11 দিনের দিন ঠিক দুপুরবেলা
আমরা খাওয়া দাওয়ার পর রোদে পিঠ দিয়ে বসে আছি। হঠাৎ হুইসেলের মতো সরু গলায় কে চেঁচিয়ে উঠল, এলাম গো সোনা কাকিমা। চমকে ঘাড় ফিরিয়ে দেখলাম গদু চক্রবর্তী। দিদিমাও আমাদের কাছাকাছি বসে রোদে গা সেঁকছিল। ঘরে বসে একগাল হেসে বলল, আরে গদু, আয় আয়, অনেকদিন পর এবার এলি। গদুর চেহারাখানা দেখার মতো। ঢ্যাঙা ডিগডিগে শরীর, গলাটা প্রায় 1.5 ফুট লম্বা, তার উপরে হাঁড়ির মতো পেল্লায় একখানা মাথা, গোল গোল চোখ, মুখে খাপচা দাড়ি, বুকটা সরু, তার তলায় 20 নম্বর কড়াইয়ের মতো পেন। গদুর পরনে একটা ধুতি, ধুতিটা কোমরে নয় বুকের উপর বাঁধা রয়েছে। এই কাপড়টা ছাড়া আর কিছুই পরেনি। তবে ডান কাঁধে একটা ফতুয়া আর পাট করা চাদর রয়েছে। বাঁ কাঁধে লাঠির ডগা একটা পুঁটলি ঝুলছে। পুঁটলিটায় কি আছে আমরা জানি। একটা গামছা, একটা ধুতি আর 12 শিশি কবিরাজি হজমিগুলি। একগাদা হজমিগুলির শিশি কেন রয়েছে তোমরা হয়তো ভাবতে পারো, কিন্তু সেটা এখন বলছি না, একটু ধৈর্য ধরো। গদুর বয়সটা বলে দিই, 45-46 মতো হবে। আমার দিদিমাকে সে সোনা কাকিমা বলতো। দিদিমা ডাকতেই তার কাছে এসে কাঁধের পুটলি আর ফতুয়া চাদর নামিয়ে ঝুপ করে বসে পড়ল গদু। দিদিমা বললেন, এতদিন কোথায় ছিলি? ফরিদপুর জেলায় গিয়েছিলাম। কি সেখানে? গদু একটু হাসল, উত্তর দিল না। দিদিমা আবার বলল, ফরিদপুর গিয়েছিলি কেন? গদু ঘাড়ে নিচু করে যেন কত লজ্জা পেয়েছে এইভাবে বলল, ওখানে কিরকম খাইয়ে লোক আছে তা দেখতে গিয়েছিলাম, চ্যালেঞ্জও করলাম। খাইয়ে বলতে যারা প্রচুর খেতে পারে সেই রকম লোক। এই গল্প যারা পড়ছো তারা নিশ্চয়ই ভাবতে শুরু করেছ, গদু চক্রবর্তী খাইয়ে লোকদের চ্যালেঞ্জ করতে গিয়েছিল কেন? তার উত্তরে বলছি, আর একটু ধৈর্য ধরে থাকো। দিদিমা জিজ্ঞেস করলেন, তা কিরকম খাইয়ে লোক দেখলি? গদু মুখে কিছু বলল না, ঠোঁট উল্টে 2 হাতের 2টো বুড়ো আঙুল নাচালো শুধু। তার মানে তেমন লোকের দেখা সে ফরিদপুরে গিয়ে পায়নি। দিদিমা এবার বলল, যাকগে, তুই এসেছিস খুব ভালো হয়েছে, ভগবানই তোকে পাঠিয়েছে। বুড়ি কি বলতে চায় ঠিক বুঝতে না পেরে গদু চক্রবর্তী একটু অবাকই হলো যেন। বলল, কি ব্যাপার সোনা কাকিমা? ধলেশ্বরীতে গিয়ে বিনুর আর আমার মরতে মরতে বেঁচে যাবার ঘটনাটা জানিয়ে দিয়ে দিদিমা বলল, এই হনুমান দুটোকে কলকাতায় ওদের মা বাপের কাছে পৌঁছে দিতে হবে, পারবি? গদু চক্রবর্তী বলল, কেন পারবো না, রাহা খরচ দিলেই চলে যাব। দিদিমা বলল, রাহা খরচ দেব না তোকে কে বললে? আর না দিলে তুই যাবি বা কেন? ঠিক হয়ে গেল, পঞ্জিকা একটা ভালো দিন দেখে 2-4 দিনের মধ্যেই গদু আমাদের কলকাতায় পৌঁছে দিয়ে আসবে। যে কদিন ভালো দিন না পাওয়া যাচ্ছে সে কটা দিন গদু আমাদের বাড়িতেই থাকবে। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন প্রফুল্ল রায়ের লেখা গদু চক্রবর্তী ও আমরা। আজ প্রথম পর্ব। বাংলার দেশ বিভাগ নিয়ে বহু লেখক নানা রকম গল্প লিখেছেন। সেখানে কোথাও দুঃখ আছে, কোথাও রাগ আছে, কোথাও ভীষণ কষ্ট আছে, কোথাও ভালোবাসা আছে দেশের জন্য, জন্মভূমির জন্য, জন্মস্থানের জন্য। কিন্তু প্রফুল্ল রায়ের লেখাগুলোর মধ্যে যে এক ধরনের ইনোসেন্স আছে পূর্ববঙ্গ নিয়ে, বা যেখানে তার জন্মস্থান, যেখানে ছেলেবেলা কেটেছে, এটা শুধুমাত্র আমি নরেন্দ্রনাথ মিত্র ছাড়া আর কারো লেখায় সেভাবে পাইনি। এটার বিভিন্ন কারণ থাকতে পারে, খুব সম্ভবত তারা দুজনেই ছোটদের গল্প, নিজেদের ছেলেবেলার গল্প অনেক লিখেছেন। সেজন্য আপনারা যারা প্রফুল্ল রায়ের অন্যান্য গল্প শুনতে চান, যেগুলো আমাদের চ্যানেলে পড়া হয়েছে, অনেকগুলো গল্প পড়া হয়েছে, প্রফুল্ল রায় লিখে প্রফুল্ল রায় স্পেস কল্লোল লিখে সার্চ দিলেই তার সব গল্প আপনারা ইউটিউবে পেয়ে যাবেন। একই সাথে নরেন্দ্রনাথ মিত্রের গল্পগুলো আপনারা শুনে দেখতে পারেন। কান্দু, বাঞ্ছু, ওনাদের যে ছোটোবেলার ফ্যামিলির যেই ভাইদের যারা একসাথে বড় হয়েছে, তাদের সাথে নিয়ে গ্রামের কাটানো দিনগুলোর কথা
নরেন্দ্রনাথ মিত্র তার ছোটবেলার অনেক গল্পে লিখেছেন। প্রায় সবগুলো গল্পই আমরা আমাদের চ্যানেলে পড়েছি গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2-তে। আপনারা জাস্ট সার্চ দিয়ে নরেন্দ্রনাথ মিত্র স্পেস কল্লোল এই নামটা সার্চ দিয়ে আপনারা ইউটিউব থেকে শুনে নিতে পারেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।